স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, নদীমাতৃক দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আজ বুড়িগঙ্গার তীরে অবস্থিত ফরাসগঞ্জ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে মায়েদেরকে প্রতিনিয়ত অসংখ্য যুদ্ধ করে টিকে থাকতে হয়। এই মায়েদেরকে যুদ্ধ করতে হয়, তাদের পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করতে হয়, সমাজের সাথে, এমনকি যুদ্ধ করতে হয় সবচেয়ে কাছের যে মানুষটি অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের বাবার সাথেও। অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবারা তো পরিবারকে ছেড়ে চলেই যান। দর্শক, একা একা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলা মোটেই সহজ বিষয় নয়। হতাশা, বিষণ্ণতা, মানসিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েন এই মায়েরা। তারপরও কেউ কেউ, কোনো মা ঘুরে দাঁড়ান, সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতাকে শক্তি হিসাবে নিয়ে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যেখানে নিজেকে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। আজ এমনই একজন সিঙ্গেল মাদারের কথা তুলে ধরব। দর্শক, আসুন আমার সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়ে এই সিঙ্গেল মাদারের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শুনতে। দর্শক, চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের আজকের অতিথি হিসেবে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আছে একটি মিষ্টি মেয়ে, নাম তার লাবিবা। লাবিবা, কেমন আছো? ভালো আছি। আমার খুব ভালো লাগছে আজকে তোমার সাথে দেখা হলো, তোমার সাথে গল্প করব, তোমার কথা শুনবো এবং দর্শকদেরকে শোনাবো। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। দর্শক, আর লাবিবার সাথে আছে লাবিবার সাহসী মা ঝুমনা মল্লিক ঝুমি। তিনি আলোর পাখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নিউরোশেডের ব্যবস্থাপনা পরিচালক। দর্শক, চলে যাব এখন অতিথিদের কাছে। প্রথমে গল্প করব আমরা আমাদের বিশেষ অতিথি লাবিবার সাথে। চলে যাচ্ছে লাবিবার কাছে। লাবিবা, হ্যাঁ, তোমাদের এই এলাকাটা অনেক সুন্দর। এই যে একটা নদী বয়ে যাচ্ছে, পাশে কত শত নৌযান অপেক্ষা করছে, তোমার কাছে ভালো লাগে? হ্যাঁ, এই নদীটার নাম কি তুমি বলতে পারো? বুড়িগঙ্গা নদী। লাবিবা বলেছে এই নদীটার নাম বুড়িগঙ্গা। চমৎকার। লাবিবা, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ, কোন স্কুলে যাও? নিউরোশেড। নিউরোশেডে? হ্যাঁ। সেখানে লাবিবা কি কি করে? ওখানে আমার ক্লাস করে রান্না, বাগবাটি, বাজার মিলানো, তারপর খেলা, নাচ, গান। কিছু করে? হ্যাঁ, লাবিবার বাসায় কে কে আছে? নানু আছে। লাবিবার মা থাকে না বাসায়? হ্যাঁ, আর থাকে। লাবিবার নানু নিশ্চয়ই লাবিবাকে অনেক আদর করে, তাই না? হ্যাঁ, লাবিবা, তুমি তো স্কুলে অনেক কাজ করো, তাই না? হ্যাঁ, এর মধ্যে কোন কাজটা করতে বেশি ভালো লাগে? গান এবং নাচ। গান এবং নাচ, হ্যাঁ। এগুলো করতে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ, আবার একটু কাজ কাজ করতে করতে হয়রান হয়ে যাবো, এই জন্য আমি নাচতে নাচতে চেয়ারে বসে। লাবিবা, আজকে কিন্তু আমাদেরকে একটা গান শোনাতে হবে, নাচ দেখাতে হবে। আমি তো গ্রামের মধ্যে পারবো না, আমার 10 মিনিট পরে করি, না ঘেমে যাব। কোনো সমস্যা নেই, ততক্ষণ আমি মায়ের সাথে একটু কথা বলি। ঠিক আছে। দর্শক, চলে যাচ্ছি লাবিবার আম্মু ঝুমনা মল্লিক ঝুমির কাছে। লাবিবা আপনার একমাত্র সন্তান? হ্যাঁ, লাবিবা আমার একমাত্র সন্তান। ওর বয়স কত এখন? ওর বয়স 15 বছর। লাবিবাকে নিয়ে যে জার্নিটা আপনাদের শুরু হলো, শুরুটা কেমন ছিল? শুরুটা হচ্ছে ওর যখন 5 মাস বয়স, তখন আমার কাছে মনে হলো যে ওর কোনো ধরনের সমস্যা হচ্ছে, কারণ ও চোখে যখন তাকাতো ওর মনি দুইটা মাঝামাঝি চলে আসতো। তো 5 মাস বয়সেই আমি ডক্টরের কাছে নিয়ে যাই এবং তখন ওর সেরিব্রাল পলসি আইডেন্টিফাই হয়। তো ওই সময় থেকে আসলে প্রথম সন্তান এবং মা হিসেবে আমি কিছুটা ভেঙে পড়ি।
তারপরে আসলে জার্নিটা খুব কষ্টের ছিল, কারণ ওর যখন 1.5 বছর বয়স তখন আসলে আমি সিঙ্গেল মাদার হিসেবে তখন থেকে আমার জার্নি শুরু হয়। লাবিবার বাবার সাথে আসলে আমি তখন থেকে থাকি না। সেরিব্রাল পলসিতে আসলে শারীরিক অনেক সমস্যা থাকে, চলাফেরায় সমস্যা থাকে। তো সেই জায়গায় আসলে একটা মেয়ে হিসেবে এই ক্ষেত্রে আমার ওকে নিয়ে মুভ করাটা অনেক টাফ ছিল। সেই ক্ষেত্রে আমার বাবা এবং মা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমি ওকে নিয়ে যেখানে মুভ করতাম আমার বাবা মা আসলে আমার সাথে মুভ করতো। ওর 1.5 বছর বয়স থেকে আজকে 15 বছর পর্যন্ত এইভাবে আমাদের স্ট্রাগল করে আসলে চলতে হচ্ছে। তবে অনেক কিছুই শিখেছি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শিখেছি, একা কিভাবে নিজে মেয়েকে চালিয়ে নিতে হয় সেই জায়গাটায় আসলে একটা অবস্থানে আসছি। আপা, আপনি এই যে আলোর পাখি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, বর্তমানে নিউরোশেডের কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনাদের আরও একটি উদ্যোগ আছে নিউরোশেড ক্যাফে। এই যে এতগুলো কাজ আপনি করলেন, এই প্রতিষ্ঠা করার পেছনের কারণটা জানতে চাই। 2 কোটে নেই প্রয়োজন, 1 কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি মালশন, 1 কোটে পারফেকশন। আমি আসলে আইটি সেক্টরে জব করতাম, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। তো ফ্রিল্যান্সিং পেশাটা আসলে আমি বেছে নিয়েছিলাম আমার সন্তানকে যেন আমি সময় দিতে পারি, বাসায় বসে এটার জন্য বেছে নিয়েছিলাম। তো সেই জায়গা থেকেও আসলে কোনো পেশাই না স্ট্রাগল ছাড়া হয় না, ওখানেও আমাকে একটা অনেক বেশি সময় দিতে হতো। তো তখন আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমার ফ্যামিলিকে চালানো, সেই জায়গায় একটা আর্থিক সাপোর্ট দেওয়া, সব কিছুর থেকে আসলে খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম, কারণ আমার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল, ওর ইপিলিপসি আছে, কিছুদিন পর পর ওর খিঁচুনি উঠতো, ওকে নিয়ে হসপিটালে দৌড়াতে হতো। সেই জায়গা থেকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছিল। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে আমার এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য আমার হয়তোবা ওদের জন্য কিছু করা উচিত। এবং আমরা তো পুরান ঢাকার বাসিন্দা, তো পুরান ঢাকায় ওদের জন্য সেবা কেন্দ্র ছিল না। আমার খুব কষ্ট হতো মিরপুরে অথবা সাভারে ওকে নিয়ে গিয়ে থেরাপি দেওয়া বা টেস্টগুলো করানো খুব কষ্ট হতো। তখন দেখা যেত জার্নির কারণে ওর হঠাৎ করে খিঁচুনি উঠে যেত, ও আবার যা ডেভেলপ করেছিল সেটাতে 0 হয়ে যেত। তো তখন আমার কাছে মনে হলো যে আমার আসলে হয় ক্যারিয়ারকে সুইচ করে ওদের জন্য কিছু করা উচিত, যেহেতু আমাদের পুরান ঢাকায় এই ধরনের কোনো সার্ভিস নাই এবং পুরান ঢাকায় অনেক শিশু রয়েছে যারা আসলে এই সার্ভিস থেকে বঞ্চিত আছে। তো তখন আমি চাকরি করার পাশাপাশি এই সেক্টরে নিজেকে সুইচ করার জন্য ট্রেনিং গ্রহণ করি বিভিন্ন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে, এবং তারপর আমি নিজেকে আসলে এই ক্যারিয়ারে সুইচ করি এবং আমি আলোর পাখি ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করি 2018 সালে। সেই জায়গা থেকে আলোর পাখি ফাউন্ডেশনটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাওয়ার পরে যখন দেখলাম যে দেশে বিদেশের প্যারেন্টরাও আমার সাথে যোগাযোগ করছেন, প্রত্যন্ত এলাকার প্যারেন্টরাও আমার সাথে যোগাযোগ করছেন, তাদেরকে আমি কাউন্সেলিং করছি, তখন আমার কাছে মনে হলো যে আমি আসলে এই জায়গাটায় বসে হয়তোবা অনলাইন একটা এমন কিছু করতে পারি যেটা থ্রু সবাই সেবা পাবে। এই কারণে হচ্ছে আমার নিউরোশেড উদ্যোগটা নেওয়া, এবং নিউরোশেড হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে সব ধরনের প্রফেশনাল থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, নিউরোলজিস্ট, নিউট্রিশনিস্ট তারা আসলে এখানে সেবা দাতা হিসেবে রেজিস্টার করতে পারবে এবং সকল অভিভাবক এখানে সেবা গ্রহীতা হিসেবে রেজিস্টার করতে পারবে, এবং এই অ্যাপটার মাধ্যমে একজন সেবা দিবে এবং একজন সেবা গ্রহণ করবে। তো এটা হচ্ছে আমার নিউরোশেড উদ্যোগ। এবং নিউরোশেডের আরেকটা উদ্যোগ আছে, আমরা একটা ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করেছি, যেটার মাধ্যমে আমাদের যে বিশেষ শিশুগুলো আসলে একাডেমিক জায়গা থেকে খুব ভালো করতে পারছে না তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিংয়ে নিয়ে আসছি এবং সেখান থেকে তাদেরকে কর্মদক্ষতায় দক্ষ করে তুলছি, এবং সেখান থেকে তাদেরকে একটা জব প্লেসমেন্টের ব্যবস্থা করার জন্য আমাদের একটা নিউরোশেড ক্যাফে করা হয়েছে, যেখানে তারা কাজ শিখছে এবং সব ধরনের তারা যেই রান্নাগুলো করছে সেটা আমরা সেল করছি, তারা সেখানে কফি সার্ভ করছে, তাদের যে তৈরি গহনাগুলো সেই শপে আমরা এটা সেল করছি। তো ওভারঅল একদম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে একদম তার কর্মক্ষেত্র পর্যন্ত সব ধরনের সেবাই আমরা এই আলোর পাখি ফাউন্ডেশন এবং নিউরোশেড লিমিটেডের মাধ্যমে দিয়ে আসছি। লাবিবা একজন সেরেব্রাল পলসি বুঝে সম্পন্ন মেয়ে, ওর অনেক রকম সীমাবদ্ধতা ছিল, এবং এখন লাবিবা কি অবস্থায় আছে? লাবিবার 5 মাস বয়সে যখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে ওর চোখের তাকানোটা একটু সমস্যা ছিল, যেটাকে আমরা স্কুইন্ট বলি, মনে হচ্ছিল এরকম
তো তখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল যে ওর সেরেব্রাল পলসি আছে এবং ও মাইক্রোসেফালি, ওর বয়সের তুলনায় ওর মাথার সাইজটা ছোট, এবং হচ্ছে ওর ব্রেইনের ড্যামেজ আছে এক সাইডে, ওর হার্টে একটা ফুটা রয়েছে এবং ওর অকুলার নার্ভটা ড্যামেজ, যার জন্য চোখে দেখতে পায় না, লো ভিশন। ও কোনো ধরনের ফেস রিকগনিশন বা কোনো এই রিকগনিশনগুলো বুঝে না। লাবিবা চোখে দেখতে পায় না? না, ও লো ভিশন, ওর চোখের অকুলার নার্ভটা নষ্ট। ওই সময়ে ডক্টর যেটা বলেছিল আসলে ওর ইচ্ছা শক্তিটাকে যদি বাড়ানো যায় কোনোভাবে, আমরা হয়তো বা এইটা নিয়ে কাজ করতে পারি। আগে যেটা হতো যে ও একটা বড় জিনিসও কখনো দেখতে পেতো না, গিয়ে ধাক্কা খেত একা চলার ক্ষেত্রে, এই জিনিসটা হতো। পরে আস্তে আস্তে আমি যখন ওকে বিভিন্ন জিনিস শিখে ইন্টারভেনশন দেওয়া আরম্ভ করি, চোখের বিভিন্ন ব্যায়াম দিয়েছিল, এগুলো যখন করা আরম্ভ করি, তখন আস্তে আস্তে ওর মধ্যে কালার রিকগনিশন, তারপরে হচ্ছে বস্তুর শেপগুলো, এগুলিও আস্তে আস্তে বুঝতে পারে। কিন্তু ওর অকুলার নার্ভের ড্যামেজটা কিন্তু ঠিক হয়নি, এটা নষ্টই আছে। তো এটা একটা আল্লাহর অশেষ রহমত যে তারপরেও ও এই জিনিসগুলো দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে কালারগুলো, এবং অনেক কিছুই ও বুঝতে পারে। আর আগে যেটা ছিল যে ও আরও অনেক বেশি ভয় পেত, এখন ভয় কিছুটা কমেছে। আগে শব্দে অনেক বেশি সেন্সিটিভিটি ছিল, কান্না করতো, অস্থির হয়ে যেত। এখন আগে থেকে কিছুটা কমেছে, এবং আগে ওর মুভমেন্টে অনেক বেশি প্রবলেম ছিল। ছোটোবেলায় তো ওর দাঁড়াতে হাঁটতে এইভাবে কষ্ট হতো, তো এখন তো মোটামুটি হাঁটতে পারে। বাট চোখের সমস্যাটার জন্য ও বস্তু দেখতে পায় না দেখে হাঁটতে কিছুটা ভয় পায়, একজনের সাপোর্ট লাগে। তো এই জায়গাগুলো লাগে, এবং ও কথাও কম বলতো আগে অনেক। ওর স্পিচটাও কম ছিল, কারণ ওর মুখের যে মাসেলগুলো, এগুলো টোনটা খুব লো ছিল, এবং লালা পড়তো অনেক বেশি, কথা খুব কম বলতো। আস্তে আস্তে ওর সব কিছু ইমপ্রুভ হয়েছে। মানে এই ইমপ্রুভমেন্টটা কিভাবে আসলো? এই ইমপ্রুভমেন্টটা আসলে আমি যে বললাম যে আমি নিজে কাজ শিখে ওকে নিয়ে কাজ করেছি, প্রফেশনালসের হেল্প নিয়ে সঠিক সেবাটা যাওয়ার চেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী কাজ করা। আজকে লাবিবা কোন অবস্থানে আছে? আজকে লাবিবা আপনারা দেখতেই পাচ্ছেন, ও আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থানে রয়েছে। ওর যেহেতু শ্বাসনালীতে কিছুটা প্রবলেম আছে, ওর ইনফেকশনের সমস্যা আছে। এখন যেটা হয়, ও আসলে খুব গরম এই জায়গাটা সহ্য করতে পারে না। দেখা যায় যে গরমের দিনে ও একটু অসুস্থ হয়ে যায়। এইটা ওর জন্য এখন একটা বড় শারীরিক চ্যালেঞ্জ। লাবিবা, এবারে কি আমাদেরকে একটা গান শোনাবে তুমি? হ্যাঁ। এবারে আমরা লাবিবার একটি গান শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও। 2 কোটের নেই প্রয়োজন, 1 কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। দু হাত বাড়িয়ে দাও। বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, বিরতিতে যাবার আগে বলেছিলাম আমরা লাবিবার গান শুনবো। এবারে সময় হলো লাবিবার গান শোনার। সরাসরি চলে যাচ্ছি লাবিবার কাছে। লাবিবা, আমাদেরকে কোন গানটা শোনাচ্ছে আজকে? লাল্লালা। লাবিবা আমাদেরকে লাল্লালা একটা গান শোনাচ্ছে, আমরা শুনি। বারে বারে একটু সুরে প্রেমটাই কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? মনে হয় সবই প্রণলততা, ওদি চায়ের কাপে যাবে নিরততা, হবে বুঝেনি ও চাঁদের আলো পতনের উপায়। লাল্লা লালা লা 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 লা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার। লাবিবা, তুমি তো চমৎকার গান গাও। লাবিবা, আমার তো আরও একটা গান শুনতে ইচ্ছা করছে এখন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে। ও বুকের গভীরে নেবে উত্তর,
আমরা করব জয় একদিন। নোবার কাম রিসা নোবার কাম রিসা নোবার কাম সানডে ও আর নোবার কাম সানডে। আমাদের লাবিবা গান গাইতে খুবই পছন্দ করে। সে যেমন সুন্দর গান গায় ঠিক একইভাবে সে আনন্দটা উপভোগ করে। লাবিবা, গান আসলেই তোমার অনেক পছন্দের, এটা আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমাদেরকে দুটো গান শোনালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাল কি শোনাবো? লাল ছুটি শোনো। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চেত বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ বাড়ি তাই, বাটা বড়া পান দেব মান কেন চাই না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাবিবা আরও একটি গান চমৎকারভাবে গেয়ে শুনিয়ে দিল আমাদেরকে। আমি বুঝতেই পেরেছি যে লাল ঝুটি কাকাতুয়া তোমার অনেক পছন্দ। বাসায় কি লাল ঝুটি কাকাতুয়া আছে নাকি? আমার দিকে পাখি আছে। কি নাম তাদের? একটা নাম ঝিলমিল। একদম ছন্দ মেলানো, ঝিলমিল। ঝিলমিল তোমার সাথে কি করে? চেঁচা করে। চেঁচে করে। লাবিবার দুটো পাখি আছে, একটার নাম ঝিল আর একটার নাম মিল, এবং তাদের সাথে খেলাধুলা করে লাবিবা, এটাই তো, তাই না? বিকালে বারিন্দায় যাই, বিকালে বারান্দায় যে ওখানে 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 আছে ঝিলমিল। ও ঝিলমিল বারান্দায় থাকে, ওখানে যেয়ে তুমি ওদের সাথে খেলা করো, তাই না? খেলা করি না, ও যে দেখি। ঝিলমিলের শব্দ শুনি। লাবিবা ঝিলমিলের কাছে যেয়ে ঝিলমিলরা যে ডাকে, কথা বলে, সেগুলো শোনে। লাবিবা, হ্যাঁ তুমি তো নাচও করতে পারো। করি। আর কি কি কাজ করে লাবিবা বাসায়, আমি একটু শুনতে চাই। পাজল ম্যাচ, ছবি আঁকা, রং করা। লাবিবা, তুমি যে স্কুলে যাও, তোমার কতজন বন্ধু আছে সেখানে? সেখানে অনেকগুলো আছে, যেমন ফারিয়ান, হাফিফ, সাইমা, সামিয়া। তারাও কি লাবিবার মতো এত সুন্দর করে গান গাইতে পারে? গিটার বাজাতে পারে, মানে গিটার। গিটার বাজাতে পারে। খেলা করো তুমি তাদের সাথে? ফোনে কথা বলি, বন্ধুকে আমি খেয়েছো, আমি বললি যে না এখনো খাইনি। আচ্ছা, লাবিবা কি বেড়াতে যেতে পছন্দ করে? হ্যাঁ পছন্দ করি। মার সাথে কোথায় কোথায় বেড়াতে যাও তুমি? কক্সবাজার গেছিলাম। কক্সবাজারে গিয়েছিলে? হ্যাঁ। ওখানে যেয়ে তুমি কি দেখেছো? ওখানে গিয়ে সমুদ্র দেখলাম, আকাশ দেখলাম, যেমন যেমন দেখতেছি এখানে আকাশ, তারপরে যে এই যে গেছে। দর্শক, আমাদের লাবিবা কক্সবাজার গিয়েছে মায়ের সাথে, এবং সেখানে সে সমুদ্র দেখেছে, আকাশ দেখেছে। কোনটা বেশি ভালো লাগলো, সমুদ্র না আকাশ? সবই। সবই। লাবিবা, কোন রংটা বেশি প্রিয় তোমার? ইয়েলো। ইয়েলো। আচ্ছা, তারপরে? সবুজ আর ইয়েলো, সবুজ, নীল, এই রংগুলো বেশি পছন্দ, তাই না? ব্লু তো আছে। আর কোন খাবারটা বেশি পছন্দ লাবিবার, এটা একটু শুনতে চাই। জনকবাজি আজকে আনেনি, এই জন্য আমি করলা দিয়ে খেয়েছি, করলা আলু দিয়ে খাই। করলাও তোমার অনেক পছন্দ? করলা ভাজি? হ্যাঁ করলা ভাজি তো তেতো। করলা মানে সামনে থাকে, আলু খাই। করলা ভাজিটা সামনে থাকে কিন্তু আলুটা দিয়ে খায়। তাহলে বুঝতে পারলাম যে ঢ্যাঁড়স ভাজি আর করলা ভাজি অনেক পছন্দ। লাবিবা, বার্জার প্রেম সাতবাড়ি জেলা অনুষ্ঠানের আজকের এপিসোডে এই যে তুমি অংশগ্রহণ করলে, গান শোনালে, গল্প শোনালে, বন্ধুদের কথা শোনালে, কেমন লাগলো তোমার আজকে? আমার খুব ভালো লেগেছে। তাই? আচ্ছা। জি, লাবিবার আম্মু, মেয়ে তো খুবই মিশুক, তাই না? জি। কিন্তু প্রথম অবস্থায় কি এতটা মিশুক ছিল? না, ও আসলে যেটা হয়েছে যে ও আমাকে প্রচুর ফলো করে। আমি যেভাবে কারোর সাথে কথা বলছি বা ইন্টারাকশন করছি, ছোটোবেলা থেকে আমি এটা খেয়াল করেছি যে আমাকে খুব ফলো করে। আমি কোনো কিছু একটা কাজ করলে ও সেটা কপি করে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ও পুরোপুরি আমার কপি হয়েছে। যে মুহূর্তে আসলে আপনি একা হয়ে গেলেন মেয়েকে নিয়ে, সেই মুহূর্তটা তো অনেক চ্যালেঞ্জিং ছিল। লাবিবাকে বাবা ছাড়া এতটা বড় করেছেন, এতটা পথ হেঁটেছেন। আসলে শুরুর কথাটাও জানতে চাই যে যে মুহূর্তে আপনি শুরু করলেন এই সিঙ্গেল মাদার হিসেবে যাত্রা, সে সময়টা এবং আজকে লাবিবার 15 বছর বয়সে যখন এসে পৌঁছেছেন সেই সময়টা, এই দুটো সময়ের মধ্যে তুলনা করতে বললে কি বলবেন আপনি? আপনার অনুভূতিটা জানতে চাই। ওই সময়টায় আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমি কখনোই ভাবি নাই যে
ওকে নিয়ে আমি হয়তো সারভাইভ করতে পারবো এই জায়গাটা আমি কখনো ভাবি নাই। ইভেন কিছুটা মানসিক অসুস্থতাজনিত ইস্যুও দেখা গিয়েছিল, ডিপ্রেশনে ছিলাম কিছুটা। তো ওই সময়টায় হঠাৎ করে লাবিবা একদিন অসুস্থ হলো, আমিও অসুস্থ ছিলাম। তো ওই সময়টায় ও আসলে আমি ফিল করছিলাম যে এই যে আমার অসুস্থতা, ও এটাকে নিতে পারছে না এবং মনে হচ্ছে যে ওকে কেউ দেখার নাই, আমারই বেঁচে উঠতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, শক্তি যোগাতে হবে। ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। ওই সময়টা আমার মনে হলো যে না, সব কিছুকে আসলে পিছনে ফেলে এখন আমার ওর জন্য শক্ত থাকতে হবে। তো ওই সময় থেকে আসলে নিজেকে নিজে শক্ত করলাম এবং মনে হলো যে বাঁচতে হলে ওর জন্য এবং ওদের জন্য বাঁচতে হবে। এখন যেই আমার অবস্থানটা, আমি নিজেও আসলে কল্পনা করলে অবাক হয়ে যাই যে আমি কখনো কল্পনা করি নাই যে আমি আজকের অবস্থানে আসতে পারবো। এই যে একটা চ্যালেঞ্জ সিঙ্গেল মাদার হিসেবে, এটা আমাদের সমাজে এখন অনেক দেখা যাচ্ছে। এই যে আপনি বলছিলেন যে আসলে সেই মুহূর্তে ভাবনাও করতে পারেননি যে আজকের এই অবস্থানে আপনি আসতে পারবেন, কোন বিষয়টা আপনাকে সাপোর্ট দিয়েছিল বা সাহস জুগিয়েছিল সেই মুহূর্তে, যেটা কিনা আজকের এই অবস্থানে এসে পৌঁছতে পেরেছেন? আমার কাছে মনে হয়েছে যে সাপোর্ট আমি আসলে একটা স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ অনেক কিছুর কম্বিনেশনে আসলে সম্ভব হয়েছে। প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমি নিজেকে এই সেক্টরে জ্ঞানী করেছি, বিভিন্ন ধরনের কোর্স কমপ্লিট করে নিজেকে আসলে এনরিচ করেছি এই সেক্টরটায়। তো এইটা আমার মনে হয় যে একটা ইনার স্ট্রেংথ জগিয়েছে যে আমি নিজেকে সমৃদ্ধ করেছি, এখন আমি সোসাইটিকে সার্ভ করতে পারবো, এইটা মনে হয়েছে। সোসাইটিকে যখন সার্ভ করতে পারবো তখন আমার কাছে মনে হয়েছে যে আর্থিক জায়গাটা একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। তো যখন আমি যেই সারাউন্ডিংয়ে কাজ করতাম সেখানে যখন আমার এই প্যাশনটা দেখেছে, তখন কিন্তু আমার সহযোগীরা, সহকর্মীরা এগিয়ে আসছে এই আর্থিক সহযোগিতাটা নিয়ে। তো সেই জায়গা থেকে আর্থিক সমস্যাটাও একটা চ্যালেঞ্জ ছিল, সেটাকেও আমি কমপ্লিট করেছি। আমার প্যাশন দেখে হয়তো বা আমার সহকর্মীরা এগিয়ে আসছেন। তারপরে যে সমাজের একটা চ্যালেঞ্জ, আসলে সমাজের যে দৃষ্টিকোণ, একটা সিঙ্গেল মাদার হিসেবে সমাজের যে দৃষ্টিকোণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া, বিভিন্ন ধরনের এম্বারেসিং সিচুয়েশনে পড়া, সেইটার থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি স্ট্রং না হতে পারি আসলে আমি আবার ভেঙে পড়ব এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সাফারার আমার মেয়েই হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা স্ট্রাগল করেছি এই সমাজকে নিয়ে, যখন আমাকে বলতে হয়েছে যে না, আমি ওকে একাই মানুষ করছি। এই জায়গাটা একটা স্ট্রাগল ছিল এবং এই জায়গাটায় আমরা দেখি যে আসলে অনেক মাই আছে এরকম স্ট্রাগল করছে অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট। এই স্পেশাল নিডস চিলড্রেনদের মায়েদের অনেক ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দুই কোটের নেই প্রয়োজন, এক কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ শুনছি সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু মিষ্টি মেয়ে লাবিবা এবং তার সাহসী মায়ের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। আমাদের সমাজে সিঙ্গেল মাদারদেরকে, তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি। আমাদের সিঙ্গেল মাদারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয় যে একটা সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করাটা, একটা মুভমেন্টের প্রবলেম হয়, বাবা থাকলে একটা সাপোর্ট হয় সেই জায়গার থেকে। তারপরে যারা ওয়ার্কিং মাদার আছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, যাদেরকে ফ্যামিলি চালাতে হচ্ছে, আর্থিকভাবে সাপোর্ট দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের তারা ফেস করে। যেই সন্তানদের জন্য তো কোনো ডে কেয়ার নাই, তাদেরকে কোথায় রেখে আসলে জব করবেন। তারা সবসময় সিক করে যে আমি যেখানে জব করব সেখানে আমার সন্তানকে রেখে জব করব। তো সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ তারা সবসময় ফেস করেন। আবার অনেককে আমি দেখেছি যে তার মা বাবার সাইড থেকেও তারা সমস্যা ফেস করে, যে তাদের মায়ের যে পরিবার আছে তারা আসলে মেনে নিতে পারে না, তাদেরকে একা হয়ে যেতে হয়, কোনো ধরনের সাপোর্ট থাকে না, তখন সেই মাটাকে একাই আসলে পথ চলতে হয়। এই সমস্যা উত্তরণে আসলে কি করণীয়, একজন সিঙ্গেল মাদার হিসাবে আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আমাদের কিছু সরকারি ব্যবস্থাপনায় আমাদের এই বিশেষ সন্তানদের জন্য ডে কেয়ার সিস্টেমটা চালু করা উচিত।
কারণ আমরা দেখি যে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ শিশুদের জন্য কিন্তু ডে কেয়ারের ব্যবস্থা আছে, যেখানে খুব কম খরচে একজন কর্মজীবী মা তার সন্তানকে রেখে কাজ করতে পারছে। কিন্তু সরকারিভাবে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোনো ধরনের ডে কেয়ার নাই। তো সেই জায়গায় যদি একটা ডে কেয়ারের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যে মায়েরা খুব সহজেই স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের যে সামাজিক ট্যাবুগুলো আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আমরা যে মা একজন সিঙ্গেল মাদার হলেই যে আসলে মায়ের এই যে দোষারোপ করার যে একটা টেন্ডেন্সি, এটার থেকে আসলে আমাদের সমাজকে বের হয়ে আসতে হবে। আমাদের এখানে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে এবং আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি আমার কথা বলছি যে 2010 সালে আমি আলাদা হয়েছি। তো সেই জায়গার থেকে আজকে 2025-এ এসে আমি দেখতে পাচ্ছি 15 বছরে কিন্তু রূপটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে। আগে যেরকম মানুষ লুকিয়ে রাখতো, কিন্তু এখন কিন্তু মারা উইলিংলি বলছে আই এম সিঙ্গেল প্যারেন্ট। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, সমাজের অবশ্যই পরিবর্তন হয়েছে। তবে আমরা হয়তোবা পরিবর্তন হয়েছি মা হিসেবে যুদ্ধ করতে গিয়ে, কিন্তু আমাদেরকে যারা সমাজের বিভিন্ন জায়গায় যাদের সাথে চলতে হচ্ছে তাদের আসলে মন মানসিকতাটা কিছুটা পরিবর্তন হওয়া উচিত এবং সরকারিভাবে অবশ্যই এই ক্ষেত্রে কিছুটা সহযোগিতা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা লাবিবার কাছে যাব। লাবিবা অনেকক্ষণ চুপচাপ বসে আছে, লাবিবার সাথে কথা বলবো। লাবিবা, কি সুন্দর করে কোমরে হাতটা রেখে সে বসে আছে, কি ভাবছে আমাদের লাবিবা? লাবিবা কি মাকে অনেক ভালোবাসে? মাকে একটু আদর করে দাও তো। ও ও বাবা, কোনো ভয় নাই। বাহ, খুব চমৎকার একটা স্বর্গীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। লাবিবা পরম নির্ভরতায় তার মাকে জড়িয়ে ধরে মাথাটা তার মায়ের কাঁধে রেখেছে। আসলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়ের বিকল্প আর কিছু নাই। লাবিবা সাহসী মা লাবিবাকে ভবিষ্যতে কোথায় দেখতে চায়? আমি দেখতে চাই ও আসলে স্বাবলম্বী হোক। এখন যেরকম ভোকেশনাল ট্রেনিং সেন্টারে কাজ করছে, কিছু গহনা তৈরির কাজ করছে ছোটোখাটো শিক্ষকদের হেল্প নিয়ে, তারপরে হচ্ছে এই যে গান গাচ্ছে, ওর গানের জায়গাটা খুবই পছন্দের জায়গা। ও গান গাইতে পছন্দ করে এবং আগে যেটা ওর ক্যামেরা শাই ছিল, কিন্তু এখন আমাকেও প্রায় বলে আমি গান গাচ্ছি, তুমি ভিডিও করো, ভিডিও করে তুমি তোমার পেজে পোস্ট দাও এবং হচ্ছে আন্টিরা আমাকে কি বলে সেটা আমাকে জানিও। এই যে ও সাউন্ডে ভয় পায়, এই 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 চ্যালেঞ্জটা বুঝতে এখনো পারছি। রয়ে গেছে। কোনো সমস্যা নাই, ইজি থাকো, বি ইজি। ওটা পিছন দিয়ে যাচ্ছে, পিছন দিয়ে যাচ্ছে মা। দর্শক, আমরা বুঝতেই পারলাম লাবিবার সাউন্ডের সমস্যা হয়। আসলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেক অনেক সেন্সরি ইস্যুস থাকে, যেগুলো কিনা অ্যাড্রেস না করলেই না, এবং তাদের এই সমস্যাগুলো যদি দূর না করা যায় তবে সেই সমস্যাগুলো তাদের পরবর্তী জীবনেও অনেক বড় হয়ে দেখা দেয়, অনেক সমস্যার সৃষ্টি করে। যাই হোক আপা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। লাবিবা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে কি? আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আপনারা সবাই পাশে থাকবেন। কি সুন্দর করে লাবিবা বলল, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালোবাসবেন আর আমাদের পাশে থাকবেন। ঝুমনা মল্লিক, ঝুমি, আপনার মতো সিঙ্গেল মাদার যারা আছেন আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে পথ চলছেন একা একা, কি মেসেজ দিতে চান তাদেরকে? তাদেরকে মেসেজ দিতে চাই যে আমাদের যে ট্যাবুটা আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি সিঙ্গেল মাদার হয়েছেন দেখে যে আপনাকে সমাজ দোষারোপ করবে, সেটা আসলে আমরা মাথা পেতে নিব না। আমরা নিজেদেরকে প্রুফ করার আসলে জায়গা পেতে চাই। আপনারা সচেষ্ট হবেন নিজেকে কিভাবে স্বাবলম্বী করা যায়, নিজেকে কিভাবে জ্ঞান সমৃদ্ধ করা যায়। কারণ আমরা যত নিজেরা জ্ঞানী হব তত আমরা আসলে সন্তানকেও দিতে পারবো এবং সমাজকেও দিতে পারবো। তো সবার কাছে আমার এটাই আহ্বান থাকবে, আপনারা নিজেরা জানেন এবং সমাজকে জানতে সাহায্য করেন, সমাজকে সচেতন করতে সাহায্য করেন, তাহলে আপনাদের পথ চলাটাও সহজ হবে, সমাজ আপনাদেরকে সহজভাবে মেনে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং লাবিবা, এবং আপনার এই বিশেষ পথ চলা, এই পথ চলায় আমাদের শুভকামনা বরাবর থাকবে, ভালোবাসা থাকবে এবং আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকব। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশুর পাশে আমরা আছি, হাত বাড়িয়ে দিলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর লালন পালন একদমই সহজ না। সবাই এমন সাহসিকতার সাথে ঘুরে দাঁড়াতে পারে না যেমন ঘুরে দাঁড়িয়েছেন লাবিবার মা ঝুমনা মল্লিক ঝুমি। আজকে তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, যেভাবে নিজের সন্তানটিকে নিয়ে পথ চলছেন
একা একা সাহস ছাড়া আসলে সম্ভব ছিল না। আমি এই সাহসী মায়ের এই অসাধারণ সাহসিকতাকে স্যালুট জানাই। দর্শক আসুন, আমাদের লাবিবা এবং লাবিবার মতো বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে এবং তাদের সাহসী যে মায়েরা রয়েছে, তাদের সকলের স্বপ্ন পূরণে আমরা স্বপ্ন সারথি হই। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,